এবার প্রেমিককে ব্ল্যাকমেল, প্রেমিকার অপমানে আত্মঘাতী সোনারপুরের তরুণ মৃত্যুর আগে অর্থাৎ আত্মঘাতী হওয়ার আগে এই গোটা বিষয়টিতে তার বয়ান মোবাইলে ভিডিও রেকর্ডিং করে রেখে গিয়েছেন। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করে দেওয়ার হুমকি দেখিয়ে ব্ল্যাকমেল চলতো। কথা বলবো প্রতিনিধি অর্পণ মণ্ডলের সঙ্গে। অর্পণ, যে গুরুতর অভিযোগ করে গিয়েছেন আত্মঘাতী ওই তরুণ, তার পরিপ্রেক্ষিতে এবং পরিবারের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? দেখো, গতকাল থেকেই পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। প্রথমত যে মোবাইলে ওই তরুণ তার অভিযোগ জানিয়েছিল সেই মোবাইলটিকে সিজ করা হয়েছে, পাশাপাশি তার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক অ্যাকাউন্ট দুটোতেই যেখানে অভিযোগ রয়েছে যে শুধুমাত্র সামনাসামনি তাকে হুমকি দেওয়া হয়নি, তাকে ব্ল্যাকমেল করা হয়নি, তাকে কিন্তু ক্রমাগত বাড়িতে এসে এবং তার বিভিন্ন আত্মীয়র বাড়িতে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে। ওই প্রেমিকাই তাকে মারধর করেছে এমনটা কিন্তু অভিযোগ করেছে, যার কারণেই কিন্তু বিগত 6 মাস ধরে সে একদম মানসিকভাবে ভেঙে পড়েছিল, যার কারণেই সে অবশেষে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে বলে বাড়ির লোকের অভিযোগ। পরিবারের লোক 19 তারিখের ঘটনার পর কিন্তু বিষয়টি জানাজানি হয়নি। তার মৃত্যুর পরে তার মোবাইল ঘাঁটতে ঘাঁটতে তার বন্ধুরাই কিন্তু এই ভিডিওটি দেখতে পান এবং পরিবারের সবাইকে সেই ভিডিও দেখানোর পরেই সোনারপুর থানার অভিযোগ করা হয় এবং সোনারপুর থানার অভিযোগ পাওয়ার পরেই কিন্তু ফোনটিকে রাখা হয়েছে এবং পাশাপাশি তার সঙ্গে যে তরুণীর যে সম্পর্ক, সেই সমস্ত অভিযোগ তরুণীর পরিবারের সঙ্গে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং পুরো বিষয়টা তদন্ত সাপেক্ষ বলে পুলিশ জানিয়েছেন। তবে পরিবারের তরফ থেকে পুলিশি সাহায্য মিলছে না, এমনটাও কিন্তু অভিযোগ করেছে অনির্বাণ। ধন্যবাদ অর্পণ। তুই যখন লাইফটাকে শেষ করে দিয়েছে, আমার লাইফ, আমার বাড়ির সবাই সম্মান শেষ করে দিয়েছে একেবারে। এর আগেও অনেকবার এরকম করেছে, যতবার ওর সাথে ব্রেকআপ করতে গেছি আমি ততবার ও এইসব জিনিসগুলো করেছে। আমাকে যারা চেনে তারা জানে ভালো করে আমি কোনো এসব কাজ করি না। ওর সাথে যখন আমার ফিজিক্যাল রিলেশনশিপটা হয়েছিল তখন আমরা দুজন ভালোবাসায় ছিলাম। তখন আমি ওকে সত্যি খুব ভালোবাসতাম, কেন জিনিস না ওকে আমি দিইনি, যা চেয়েছে তাই দিয়েছি। আর অনেক কিছু, অনেক টাকা পয়সা, অনেক ক্যাশ আমার চেয়েও নিয়ে নিয়েছে। আমাকে ব্ল্যাকমেল করতো যে না দিলে তোর বাবাকে এই এসএমএসটা পাঠিয়ে দেবো, ফিজিক্যাল রিলেশনশিপের ভিডিওটা পাঠিয়ে দেবো। আর আমি কোনোদিনও জানিনি দাদার ওই ভিডিওটা ওর ফোনে কী করে উঠেছে, কীভাবে উঠেছে। আমার বন্ধুদেরকে জানাচ্ছি, পারলে তোরা আমাকে ক্ষমা করে দিস, পারলে গিয়ে আমার দাদা বাবার পাশে দাঁড়াস। বিয়ে তো দূরের কথা, যদি বিয়ে দেওয়ার চেষ্টাও করে আমি সুসাইড করে নেবো। আমি ওর সাথে কোনো কিছু রিলেশনশিপ রাখতে পারবো না। একটা মুহূর্তে এমন যায়নি যে, একটা দিন এমন যায়নি যে আমাকে ব্ল্যাকমেল করেনি। আমার থেকে কত টাকা যে এরকমভাবে নিয়েছে তার নেই ঠিক। ওর নাকি ফিজিক্যাল রিলেশনের ভিডিও দেখিয়ে ওকে ভয় দেখানো হতো এবং সেই ভিডিওটা যেটা করা হয়েছিল, আমি যেটা এসএমএস পড়ে আমরা বাড়ির লোক দেখেছি, ভিডিওটা কোন টাইমে করা হয়েছিল সেটাও জানিয়েছে। সেই কারণেই কি আত্মহত্যা করলো? আমার মনে হয় যে দিনে দিনে আমার ভাইয়ের মানসিক চাপ বাড়ছিল এবং ও যেটা জানিয়েছে, মানে ও মৃত্যুর আগে যে ভিডিওটা করে গেছে তাতে ও পরিষ্কার জানিয়েছে যে ওকে লাস্ট 1 বছর ধরে মেয়ের বাড়ির পক্ষ থেকে রেজিস্ট্রি করার চাপ ছিল, দিনের পর দিন ওই ভিডিওর ভয় দেখিয়ে টাকা নেওয়ার চাপ ছিল। এই দুটো চাপের কাছেই ও নোটিশ বের করেছে। পুলিশে কোনো রকম সহযোগিতা পায়নি। উনি সমস্ত ডকুমেন্টস শুধু আমাদের কাছে 50 বার ধরে শুধু চেয়ে পাঠাচ্ছেন যে অমুকটা নিয়ে আসুন, অমুক সাক্ষীকে নিয়ে আসুন। ওনাদের উচিত ছিল এসে পাড়ায় এসে লোকাল জায়গায় এসে ইনভেস্টিগেশন করা, তার কাছ দিয়ে কী পাওয়া যায়, সত্যি ঘটনাটা কি সেটা জানা। সেসব কিছু করেননি। ছেলেরা প্রতারিত করছে তা না, এখন যে মেয়েরা করছে তার কোনো দৃষ্টান্ত হচ্ছে এটা। ওই দুজনের মধ্যে কি হয়েছিল, কি রকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ওদের মধ্যে ছিল যেটা হয়নি। একটা ব্ল্যাকমেলিং সিচুয়েশন, একটা রিভেঞ্জ নেওয়ার সিচুয়েশন তখনই আসে দুটো জায়গায়। একটা হচ্ছে ফিয়ার অফ লুজিং সামবডি, যদি আমি এই রিলেশনশিপটাকে হারিয়ে ফেলবো, না হারানোর যে প্রতিক্রিয়াটা। সেকেন্ড হচ্ছে একটা উত্তেজনাপূর্বক কোনো একটা সিচুয়েশন, যে জায়গায় আমি ওর থেকে প্রতিশ্রুতি নেব, আমি রিভেঞ্জ নেব, আমি যেটা করতে চাইছিলাম ওটা আমি পাইনি, আমার ইগোকে স্যাটিসফাই করলো না।
তার ফলে আমি ওটার নিজের প্রতিক্রিয়া এরকম দেখাবো। দুটো জিনিস আগে দেখতে হবে, তারপরেই একটা মানে সলিউশন বের করা যাবে। উর্দির জোর দেখিয়ে অনাচার, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস, পরে বেঁকে বসা, মহিলার সঙ্গে অভব্য আচরণ, অজস্র অভিযোগে বিদ্ধ দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার্স সন্দীপ মণ্ডল। তিনি পদস্থ পুলিশ কর্তা। এক মহিলার অসহায়তার সুযোগে সোশ্যাল মিডিয়ায় আলাপ জমান, মানসিকভাবে পাশে দাঁড়ান। সময়টা 2014। আলাপ দ্রুত ঘনিষ্ঠতায় পৌঁছয়। মহিলার দাবি, বিয়ের প্রতিশ্রুতিতে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়, এমনকি পুলিশের গাড়িতেও চলত সহবাস। তখন সন্দীপ মণ্ডল খড়গপুরের এসডিপিও। গত বছরের মার্চ মাসে তিনি চলে আসেন দক্ষিণ 24 পরগনা পুলিশে, অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে। এরপরই সম্পর্কে টানা পড়েন। মহিলাকে এড়াতে থাকেন সন্দীপ, ফোন নম্বরেও ব্লক করে দেন। 2 সন্তানের মা ওই অভিযোগকারিনী চলতি মাসে 10 তারিখে সন্দীপ মণ্ডলের অফিসে যান। তখন রেজিস্ট্রি ম্যারেজের কথা বলে সন্দীপ মণ্ডল মহিলাকে ফিরিয়ে দেন। গত 12 জুলাই ওই মহিলা ফের সন্দীপের অফিসে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। উনি আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফিজিক্যালি ইউজ অ্যান্ড থ্রো করেছেন। লাস্টলি আমি যখন ওনার অফিস গেছি, হি সেড কি হি হ্যাভ ডান আ রেজিস্ট্রি। আমার নাকে প্রচন্ড জোরে হিট করেছে সন্দীপ আর প্রণতি দুজনেই। প্রণতি শাহ, ওসি বারুইপুর উমেন্স থানা। উনি, আমার নাক থেকে ব্লিডিং স্টার্ট হয়। পুরো বারুইপুর জেলা পরিষদের পুলিশ আমাকে আর আমার মাকে ধাক্কা মেরে ওখান থেকে বের করে দেয়। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন রুবি এলাকার ওই বাসিন্দা। সুবিচারের আশায় ডিআইজি পিআর এর কাছে অভিযোগ জানিয়েছেন। 2015 আমার বাড়িতে এসে আমার মায়ের কাছে প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে আমাকে বিয়ে করবে, আমার সাথে ফিজিক্যাল রিলেশন, এভরিথিং হি হ্যাড। মানে এটা মানে পুলিশের এত নোংরা একটা মানে লোক, ওকে পুলিশ ফোর্স থেকে ছুড়ে ফেলে দেওয়া উচিত। দেখা যাক কি জাস্টিস দেয় আমাকে। ডিজিপিআর ওনাকে কমপ্লেন করেই এসছি। আমি 7 দিন দেখব, তা না হলে আমি সিএম এর কাছে যাব। অভিযোগকারিনীর আশঙ্কা প্রভাব খাটাতে পারেন সন্দীপ মণ্ডল, তবে বড় লড়াইয়ের জন্য তৈরি তিনি। রক্ষকই ভক্ষক, পুলিশের এক কর্তার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ জানিয়ে আতঙ্কে মহিলা। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার ফালাকাটায় গণপিটুনি, ছেলে ধরা গুজবে 2 যুবককে বেধড়ক মারধরের ঘটনা ঘটল সিংহিমারিতে। একটি ছোট গাড়িও ভাঙচুর করে বাসিন্দারা। গাড়ি থেকে নামিয়ে 2 যুবককে মারধর করা হয়। ছেলে ধরা গুজবে মার গাড়ির চালক ও হেলপারকে। কথা বলবো আমাদের প্রতিনিধি রনি চৌধুরীর সঙ্গে। রনি, কেমন আছেন এই মুহূর্তে ওই চালক এবং হেলপার, এবং পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? দেখো, পুলিশ এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এটি সিঙ্গিজানি এলাকার ঘটনা, যেটা ফালাকাটা ব্লক লাগোয়া, একদম ফালাকাটা এবং মাথাভাঙ্গা 2 ব্লকের মধ্যবর্তী একটি জায়গা, এবং সেই জায়গায় এই ঘটনাটি ঘটে। গতকাল রাতে ধূপগুড়ি স্টেশন থেকে ত্রিবর্ণ এক্সপ্রেসের 5 যাত্রীকে তারা নিয়ে যান সেখানে পৌঁছাতে, এবং যখন পৌঁছে ফিরছিলেন সেই সময় কিন্তু এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় কিন্তু গাড়িটিকেও ভাঙচুর করা হয়, এবং ঘটনাস্থল থেকে এরপরে তারা কোনো ক্রমে বেঁচে ঘোকসাডাঙ্গা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে, এবং বর্তমানে তারা কিছুটা সুস্থ রয়েছে। তবে শরীরে, চোখের উপরে এবং মাথায় গভীর আঘাত লেগেছে সেই গাড়ি চালক এবং তার সহকর্মীর, এবং এই মুহূর্তে কিন্তু তারা ফালাকাটা ঘোকসাডাঙ্গা থানাতেই রয়েছেন, এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং একটি সুমোটো মামলাও রুজু করেছে পুলিশ। ধন্যবাদ রনি। দলনেত্রীর বার্তাই সার, কোন্দল চলছেই। কোচবিহারে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে সংঘর্ষ। উত্তপ্ত দিনহাটার আবুতারা এলাকা। কোচবিহারে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত দিনহাটার আবুতারা এলাকা। সংঘর্ষে ব্যাপক বোমাবাজি চলে এলাকায়। দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দলনেত্রীর বার্তা উড়িয়ে কোন্দল চলছেই। কোচবিহারে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা। মাদক ইঞ্জেকশন সহ ধৃত 1, মালদার কালিয়াচকে ধৃত মোহাম্মদ কালু, গ্রেফতার করেছে এনসিবি। উদ্ধার 4971টি ইঞ্জেকশন। 10 লিটার বুপ্রিন অরফাইন মাদকও আটক হয়েছে।
কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, তোমার কাছ থেকে জানতে চাইছি কালিয়াচকে এই গ্রেফতারি সম্পর্কে। দেখো, গতকাল মোহাম্মদ কালু নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এবং যেটা জানা যাচ্ছে যে এর কাছ থেকে বেশ কিছু প্রায় 1000 লিটার মাদক ইনজেকশন পাওয়া গেছে, যেগুলি মূলত পেন কিলার, ক্যান্সার বা বিভিন্ন রোগে পেন কিলার হিসেবে ব্যবহার করা হয়। সেগুলি মাদক পাচারকারীদের কাছে মাদক হিসেবে বিক্রি করতো এই মোহাম্মদ কালু, এবং উত্তর ভারত থেকে এগুলি আনা হয়েছিল মালদাতে, এবং মালদা থেকে সেটি রাজ্যের বিভিন্ন জায়গায় পাচারের ছক ছিল। পাশাপাশি লালগোলা সীমান্ত দিয়ে বাংলাদেশ পাচারের ছক ছিল বলেও এনসিবি গোয়েন্দারা জানতে পারেন, এবং সেই মতো সেখানে এনসিবি গোয়েন্দারা ফাঁদ পাতেন এবং মোহাম্মদ কালুকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং আজকে মালদা আদালতে তোলা হবে। এবং একে দ্বিতীয়কে জিজ্ঞাসাবাদ করে বা জেরা করে মূলত জানার চেষ্টা করা হচ্ছে যে এই চক্রের লিঙ্কম্যান কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে এবং কলকাতা সহ আর রাজ্যের কোথায় কোথায় এগুলি পাচারের ছক ছিল সেগুলি জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই ধরনের মাদক এর আগে কতবার সে বিভিন্ন বাংলাদেশ বা রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করেছে সেগুলো জানার চেষ্টা করবে এনসিবির গোয়েন্দারা। ধন্যবাদ সুজয়। কথা বলছিলাম প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। কাঁটাতারের আঘাতে জখম হস্তি শাবক। ডুয়ার্সের গেন্দ্রাপাড়া চা বাগানের ঘটনা। দলছুট হয়ে আটকে পড়ে শাবকটি। ধারালো কাঁটাতারের আঘাতে জখম হয়। 5টি হাতি জঙ্গল থেকে বেরোয় চা বাগানে। 4টি হাতি ফিরলেও আটকে পড়ে এই শাবক। চা বাগানে কাঁটাতার নিয়ে সম্প্রতি উত্তরবঙ্গ সফরে সরব হন মুখ্যমন্ত্রী। উদ্বেগ প্রকাশ করেন। কাঁটাতার সরাতে তৎপর হয় প্রশাসন। তারপরেও এই ঘটনায় প্রশাসনিক ভূমিকায় প্রশ্ন উঠছে। চলো आप भी छोड़िए ना। গেন্দ্রাপাড়া চা বাগানে আটকে যায়। এখানে প্রচুর লোকজন চারদিক দিয়ে জমে যাওয়ার জন্য শাবকটি পার হতে পারছে না। এখানে গেন্দ্রাপাড়া চা বাগানের পাশে গুটিমালা লাগানো আছে, সেখানে ব্লেড ওয়্যার লাগানো আছে, এবং বাগানের শ্রমিকরা যেভাবে তাকে চতুর্দিক দিয়ে আটকিয়ে দেয় সেই কারণে সে মোড়াঘাট জঙ্গলে ফিরে যেতে পারছে না। তখন গুটিমালায় ঢুকে গেলে সেখানে ব্লেড ওয়্যার দিয়ে ঘেরানো ছিল এবং পাশে হাই ড্রেন ছিল, সেটা পার হতে গিয়ে হাতির শাবকটি মাথায় আঘাত। আজকের ঘটনা আমরা আবারও বনমন্ত্রীকে তুলে ধরব। খোঁড়াখুঁড়িতে রাস্তাগুলো আগেই খারাপ ছিল। টানা বৃষ্টিতে উলুবেড়িয়ার পুরো এলাকার বাসিন্দাদের একেবারে নরক যন্ত্রণা। খোদ সাংসদের বাড়ির সামনেই রাস্তা বেহাল। ক্ষোভ কমাতে জোড়াতালি দিয়ে রাস্তা সারাচ্ছে পুরসভা। যেদিকে তাকান সেদিকেই খানাখন্দ। পুরসভা নাকি গ্রাম বোঝাই দেয়। কদিনের বৃষ্টিতে উলুবেড়িয়া পুরো এলাকার একাধিক রাস্তা এখন এমনই দশা। ফুলেশ্বর স্টেশন রোড কিংবা বাউরিয়া স্টেশন রোড পথের যন্ত্রণায় তিতিবিরক্ত এলাকার বাসিন্দারা। প্রচুর অসুবিধা হচ্ছে এবং সাইড দিয়ে যাওয়া মুশকিল, মানে হেঁটেও যাওয়া যাচ্ছে না, গায়ে সাইকেল নিয়েও যাওয়া যাচ্ছে না। আমাদের তো মনে হয় এখানে কাজ হয়েছে আপনার ধরে নিন আজ থেকে 17-18 বছর আগে কাজ হয়েছে। যাত্রীরা যাওয়ার মতো রাস্তা নেই, হেঁটে যাওয়ার মতো রাস্তা নেই, রাস্তা যাওয়ার কন্ডিশন। স্থানীয় সাংসদ সাজদা আহমেদের বাড়ির সামনের রাস্তারও শোচনীয় অবস্থা। বড় বড় গর্ত, স্কুল পড়ুয়া থেকে পথচারী, ভোগান্তির শেষ নেই। এটা তো ধরে নেন 10 বছরের বেশি অধিক কাজ হয়নি, তার মধ্যে 2-1 কাজ হয়েছিল, ওটা কাজ করার মতন নয়। বর্ষাকালে কি অসুবিধা হয়? এই কাদা এরকম জাম থাকে। রাস্তা খারাপে জলের পাইপলাইন বসানো ও বিদ্যুতের জন্য খোঁড়াখুঁড়িকে দায়ী করেছে পুরসভা। অস্থায়ীভাবে মেরামতির কাজ শুরু হয়েছে। বর্ষা মিটে গেলে আমরা সমস্ত যে 61টা রাস্তা, আমরা সমস্তটা রাস্তাটাই আমরা পুজোর আগে আমরা মানুষকে পুজোর উপহার হিসেবে ওই 61টা রাস্তা 32টা ওয়ার্ডে আমরা মানুষকে উপহার দেব। টানা বৃষ্টি হলে উলুবেড়িয়া পুরো এলাকার বাসিন্দারা সিঁদুরে মেঘ দেখেন। তবে পুরসভা দাবি করেছে পুজোর মধ্যেই রাস্তার হাল তারা ফেরাবে। কতদিন এভাবে যন্ত্রণা সইতে হবে ভুক্তভোগীদের, প্রশ্ন থেকেই যাচ্ছে। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। বিশ্বভারতীর মূল গ্রন্থাগার এবং রবীন্দ্র ভবনের সংগ্রহশালা ও গ্রন্থাগার ব্যবহারের জন্য অভিন্ন স্মার্ট কার্ড চালু করল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
গত সোমবার থেকে চালু হলো নয়া ব্যবস্থা। এতদিনে এই দুটি গ্রন্থাগার ও সংগ্রহশালাটি ব্যবহারের জন্য 3টি আলাদা কার্ড ইস্যু করতে হতো। প্রত্যেকটি কার্ডের মেয়াদ ছিল 1 বছর। ফলে ছাত্রছাত্রী ও গবেষকদের বছরে 3টি কার্ড রিনিউ করাতে হতো। নতুন ব্যবস্থায় স্মার্ট কার্ডের মেয়াদ হবে 3 বছর। সেক্ষেত্রে 3 বছর অন্তর কার্ড রিনিউ করাতে হবে। 100 টাকা জমা দিয়ে স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে ছাত্রছাত্রী ও গবেষকদের। কে কী কারণে এই কার্ড পেতে চাইছেন তা বিস্তারিতভাবে জানাতে হবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। নয়া ব্যবস্থায় খুশি গবেষক থেকে ছাত্রছাত্রী সকলেই। আমাদের বিশ্বভারতী লাইব্রেরি কার্ডও আছে, তাদের রবীন্দ্রভবনে পড়তে গেলে আমাদের একটা আলাদা কার্ড লাগতো, সেটা শুধু লাইব্রেরির জন্যই। আর যদি কেউ আর্কাইভসে যেতে চাইতো তার জন্য আলাদা ব্যবস্থা ছিল। তো এখন একটাই কার্ড তৈরি হলো, স্মার্ট কার্ড, যেটাতে সে আর্কাইভসেও যেতে পারবে, রবীন্দ্রভবনেও যেতে পারবে, দুটোরই সে সুবিধা নিতে পারবে। ভাঙা দেওয়ালে সময়ের থাবা, ইটের শরীর জুড়ে বটের শিকড়, ভেঙে পড়া টেরাকোটার কারিগরিতে বিধ্বস্ত আভিজাত্য, তবু শরীর জুড়ে বইছে সুলতানি ঐতিহ্য। সে খবর রাখেন কজন? তবু সুলতান হোসেন শাহর তৈরি মাটির গাঁথনি দেওয়া ইটের মসজিদ আজও রয়েছে ইতিহাস বুকে নিয়ে। জানেন কি বাংলার কোন প্রান্তে রয়েছে সুলতানি এই মসজিদ? ঠিক যেন খণ্ডহর, ভাঙাচোরা মসজিদ, ভেঙে পড়া খিলান, এদিক ওদিক ছড়িয়ে ধ্বংসাবশেষ। বিশেষত্ব কিছু নেই, কিন্তু একটু গভীরে গেলেই খোঁজ মিলবে অমূল্য রতনের। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে নতুনহাট বাসস্ট্যান্ডের পেছনে 10 বিঘা জমির ওপর এই মসজিদ তৈরি করেন গৌড়ের সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। সালটা আনুমানিক 1510। 91 ফুট দীর্ঘ, 41 ফুট চওড়া ও 36 ফুট উচ্চতার 4টি গম্বুজ বিশিষ্ট মসজিদের শরীর জুড়ে ছিল টেরাকোটার নিখুঁত কাজ। লাল রঙের ছাদবিহীন মসজিদ এখন জরাগ্রস্ত, শিরায় উপশিরায় ব্যাধি, শরীর জুড়ে আগাছা বটের ঝুড়ি। কোনো দেওয়ালি আস্ত নেই, কিছু খিলান মাটিতে মিশে গেছে, কিছু মাটিতে পড়ে। আনুমানিক 1510 অর্থাৎ 16শ শতাব্দীর শুরুতে হোসেন শাহ এই মসজিদ নির্মাণ করেছিলেন এবং যতটুকু চিহ্ন এখনো বজায় রয়েছে সেখান থেকে বোঝা যাবে এর যে ভাস্কর্য রীতি তার মধ্যে কিছুটা স্বাতন্ত্র্য আছে। 16 শতকের গোড়ার কথা। গৌড়ের সুলতান তখন দৌর্দণ্ড প্রতাপ শামসুদ্দিন মুজফ্ফর শাহ। তার অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পেতে হুগলির দেওয়ান হোসেন শাহ শরণাপন্ন হন রাজ্যবাসী। সব শুনে আক্রমণের সিদ্ধান্ত নেন হোসেন শাহ। মাঝরাতের আচমকা হানায় পরাজিত হন সুলতান। গৌড়ের নতুন সুলতান হন হোসেন শাহ। প্রসন্তর দিঘি আর হাঁক অন্তর মসজিদ। প্রাচীন এই প্রবাদের প্রবর্তক ছিলেন হোসেন শাহ। এক কথায় প্রগতিশীল সুলতান। বাংলার নিজস্ব শিল্পশৈলী টেরাকোটার কাজ দিয়েই মসজিদ সাজিয়ে তুলেছিলেন সুলতান। এখানে দুটো বীরহাব আছে, কয়েকটি কুলঙ্গি রয়েছে যেগুলো সব দেখা যায় না, অনেকগুলি খিলান রয়েছে এবং টেরাকোটার যেটা কাজ যেগুলো প্রায় নষ্ট হতে বসেছে। এবং আরেকটা বড় দরকার, এখান থেকে বেশ কিছু শিলালিপি উদ্ধার হয়েছে যেগুলি বর্তমানে অন্যত্র সংগ্রহ করা হচ্ছে। 1987 সালে মসজিদ অধিগ্রহণ করে ভারতের পুরাকীর্তি দফতর। তবে তা নামকে বাঁচতেই সরকারি অবহেলার চিহ্ন মসজিদের পরতে পরতে, দাবি এলাকাবাসী। এই স্থাপত্য ভেঙে পড়ছে, এই স্থাপত্যকে আমরা টিকিয়ে রাখার জন্য দীর্ঘদিন ধরে আবেদন করছি বা দাবিও রেখেছি সরকারের কাছে। আমরা চাই যে এই স্থাপত্য সংরক্ষণ করা হোক। হোসেন শাহী মসজিদ থেকে উদ্ধার হওয়া শিলালিপি প্রথমে সংরক্ষিত ছিল মঙ্গলকোটের মৌলানা হামিদ দানেশমন্দের সমাধিগৃহে। বর্তমানে তা সংরক্ষণ করে রাখা আছে ভারতীয় জাদুঘরে। মঙ্গলকোট থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।